বাংলাদেশের সহিংস আন্দোলনে বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন। সোমবারের ওই বিক্ষোভে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানান তারা। এই দুটি সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিতে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের চরম অবমানিত করে তিনি বিদায় নেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ মনে হয় আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসবে। জ্বালানির দাম বেড়েছে, টাকার অবমূল্যায়নের আশঙ্কা বাড়ছে, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সব মিলিয়ে অর্থনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো সমস্যার সঙ্গে নতুন সংকট যুক্ত হয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন সুসংগঠিত নীতি, কাঠামোগত সংস্কার এবং সবচেয়ে বড় কথা আস্থা পুনরুদ্ধার। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের মাইনকার চিপার মধ্যে ফাইসা গেছে, এখান থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই। মার্কিন বাণিজ্য চুক্তি, এই চুক্তি আপনাকে কই লয়ে যাইব কল্পনা করা পারতেছেন না। ওয়েট করেন, অপেক্ষা করেন ভাই ও বোনেরা। বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আপনাদেরকে আজকে সরাসরি নিয়ে যেতে চাই জাতিসংঘের যে সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে, সেখানে নিয়ে যেতে চাই। সেখানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একটি কর্মসূচি পালন করছে। সেখানে তারা আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের জন্য মূলত এই সমাবেশটি করছেন। আমি একটু সরাসরি চলে যেতে চাই সেখানে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন খন্দকার জাহিদুল ইসলাম, তিনি নিউ ইয়র্কের যুবলীগের নেতা। জনাব খন্দকার জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি কর্মসূচি পালন করছেন আমাকে যদি একটু দেখাতেন এবং বলতেন। জি আপা, আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ পুরনো দল, যে দলের হাত ধরে স্বাধীনতা এসেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা এসেছে, সেই পুরনো দল যেখানে 60% অধিক মানুষের সমর্থন, এভাবে একটা দলকে আইন করে নিষিদ্ধ করার প্রতিবাদে আমরা এখানে জাতিসংঘের সামনে আমরা লিগাল জাস্টিসের জন্য এখানে নেতা কর্মী যারা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, বাংলাদেশ দেশপ্রেমিক জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের সবাই একত্রিত হয়েছি। আমাকে একটু সমাবেশ দেখাতেন, কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন। জি 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 আপা, জি আপা। গত 18 মাস স্বৈরাচারী ইউনূস বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের চরম অবমানিত করে তিনি বিদায় নেওয়ার পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ মনে হয় আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসবে। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে বলতে হচ্ছে বাংলাদেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্ম দেওয়া একটি সংগঠন। সেই সংগঠনকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে নির্বাচন থেকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয়েছে। আমরা ভেবেছিলাম যাই হোক, যারা নির্বাচনে জয়ী হবে তারা হয়তো বাংলাদেশে যে মেইন স্ট্রিম পলিটিক্স, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আজকে যারা সরকার গঠন করেছে তারা আজকে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধকে মিথ্যাচার দিয়ে তারা আজকে ঘুরে দিচ্ছে। তারা দিনে রাত্রে সবসময় যেটা বলছে সেটা মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ইতিহাসের বিরোধী। তারা বঙ্গবন্ধুকে যদি তারা স্বীকার না করে, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তারা স্বীকার না করে, তাহলে বাংলাদেশের মূল চেতনার সাথে তারা থাকবে না। তাই আমরা মনে করি আজকে যে বাংলাদেশ সরকার তার একটি ইলিটারের সরকার। বাংলাদেশে মনে হয় এরকম সরকার কখনোই আসে নাই। তারা বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে একটি ইলিটারের সরকার হিসেবে এই 1.5 মাসের মধ্যে তারা প্রমাণ করেছে। সেই
কারণে আমি মনে করি যে তারা সবচেয়ে বড় ভুল করেছে, যে সংগঠন বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই সংগঠনকে তারা আইন কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা করি। ওই অনতি বিলম্বে এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আজকের এই সমাবেশ থেকে দাবি জানানো হচ্ছে। এবং যদি এটা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা এই বিদেশ থেকে যে দুর্বল আন্দোলন গড়ে তুলবো, যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার টিকে থাকবে কিনা, তার ভবিষ্যৎ কি হবে, সেটা একটি অনিশ্চিতের মধ্যে থাকবে বলে আমার মনে হয়। আমার আর একটা দাবি আমরা আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে করছি। জননেত্রী শেখ হাসিনা 5 বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ প্রতিষ্ঠা হয়েছে। আমাদের পরিচয় ছিল আমরা একটি মিসকিনের জাতি হিসেবে, সেই জাতিকে তিনি আজকে সামনের দিকে নিয়ে বাংলাদেশকে আজকে মধ্যবয়ের দেশে পরিণত করেছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আইসিটি কোর্ট যেটা গঠন করা হয়েছিল যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধীদের বিচার করার জন্য, কিন্তু অত্যন্ত পরিচালনার বিষয় সেই ট্রাইব্যুনালকে মিথ্যা মামলা দিয়ে তাকে বিচার করা হয়েছে। ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, যে বিচারক তিনি নিজেও জানেন না এই আদালত কি। রাষ্ট্রের আয় কমে গেছে কিন্তু খরচের বহর এক চুলো কমেনি। ফলে ঘাটতির অঙ্ক দিন দিন এমনভাবে ফুলে উঠছে যেন বর্ষাকালের নদী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তিও সময় মতো পাওয়া যাচ্ছে না, কারণ শর্ত পূরণে ব্যর্থতা। অর্থাৎ বাইরের দিক থেকেও যে সহায়তার আশ্বাস ছিল তাতেও অনিশ্চয়তার মেঘ জমেছে। ফলে সরকারের তহবিলে এখন হাত খুলে খরচ করার মতো টাকা নেই, ধার কর্জই একমাত্র ভরসা। এরই মধ্যে ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নেওয়া হয়ে গেছে, যেন সংসারের বড় ছেলে বারবার মহাজনের দরজায় কড়া নাড়ছে। উন্নয়ন সহযোগীদের কাছেও চাওয়া হয়েছে $3 বিলিয়ন ঋণ। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম এমনভাবে বেড়েছে যে বেশি দামে কিনে কম দামে বিক্রি করার পুরনো নীতি আর ধরে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে দেশের বাজারেও জ্বালানির দাম বাড়াতে হয়েছে, যেন নিজের ঘরের ভাত কমিয়ে অতিথিকে খাওয়ানোর দিন শেষ। এদিকে সামনে আসছে নতুন অর্থবছর, আর তার জন্য পরিকল্পনা করা হয়েছে এক উচ্চাভিলাষী বাজেট। আয় নেই, তবু খরচ চলবে, এ এক অদ্ভুত বাস্তবতা। দেশি বিদেশি ঋণের সুদ কড়ায় গন্ডায় শোধ করতে হচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্র যেন এখন এক মধ্যবিত্ত পরিবারের মতো, যেখানে মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে গৃহকর্তা চুপচাপ বসে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি অর্থ বছরের 8 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১,৪৭২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৩,২৫,৮০২ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ২,৫৪,৩৩০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২২% পিছিয়ে। বাকি 4 মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা আদায়ের প্রয়োজন, কিন্তু বাস্তবতা বড় নির্মম। এখন পর্যন্ত কোনো মাসেই ৪০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়নি, অথচ লক্ষ্য পূরণে প্রতি মাসে দরকার ৭৫,০০০ কোটির বেশি। যেন পরীক্ষার আগের রাতে পুরো বই শেষ করার চেষ্টা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক 3টি প্রধান খাতেই লক্ষ্য পূরণ হয়নি। আয়কর খাতে ঘাটতি সবচেয়ে বেশি। করদাতাদের বড় অংশ এখনো কর নেটের বাইরে। প্রায় ১,২৮,০০,০০০ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৬ লাখ রিটার্ন জমা দিয়েছেন। এই চিত্র কর ব্যবস্থার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে। অন্যদিকে আমদানি কমে যাওয়া, ব্যবসার ধীরগতি, সব মিলিয়ে ভ্যাট আদায়ও কমেছে, কিন্তু খরচ তো থেমে থাকছে না। রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন সবই চলতে থাকে। ফলে সরকার বাধ্য হয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ধার করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের প্রথম 9 মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় ১,০৯,০০০ কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। শুধু জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে নেওয়া হয়েছে প্রায় ৫৬,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বেসরকারি খাত ঋণ পাবে না, বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান থমকে যাবে, জিডিপি প্রবৃদ্ধির হারও আরও নিচে নেমে আসবে। অর্থাৎ রাষ্ট্র নিজেই এমনভাবে ঋণ নিচ্ছে যে অন্যদের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। বিদেশি ঋণের অবস্থাও কম গুরুতর নয়। বর্তমানে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে নতুন করে প্রায় ৩০০ কোটি ডলারের ঋণ চাওয়া হয়েছে, অথচ আগামী ৫ বছরে প্রায় $২৬ বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে, যা অতীতের তুলনায় অনেক বেশি। আইএমএফের থেকে $৪.৭৫ বিলিয়ন ঋণ নেওয়া হলেও পরবর্তী কিস্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শর্ত পূরণ না হওয়ায় সংস্থাটি নিশ্চয়তা দিচ্ছে না, ফলে বাজেট বাস্তবায়নে ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যদিও সরকার আগে বলেছিল বাড়াবে না, কিন্তু বাস্তবতা কখনো কখনো প্রতিশ্রুতির চেয়ে শক্তিশালী। তবে এই দাম বাড়ানো যেমন সরকারকে কিছুটা স্বস্তি দিতে পারে, তেমনি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এটি সরকারের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য পরিকল্পিত বাজেটের আকার ৯.৫ লাখ কোটি টাকার বেশি। নির্বাচনী প্রতিশ্রুতি, সামাজিক সুরক্ষা, নতুন বেতন কাঠামো সব মিলিয়ে ব্যয় বাড়ছে, কিন্তু আয় সেই হারে বাড়ছে না।
ফলে বাজেট ঘাটতি জিডিপির প্রায় 5% পৌঁছতে পারে। ব্যয়ের বড় অংশ এখন ঋণের সুদ ও ভর্তুকিতে চলে যাচ্ছে। চলতি অর্থ বছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল প্রায় 1,22,000 কোটি টাকা। আগামী বছর তা আরও বাড়বে। জ্বালানি খাতে ভর্তুকিও বাড়ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নয়ন ব্যয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশ ঋণের ফাঁদে পড়তে পারে। রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থার আধুনিকীকরণ, কর ফাঁকি রোধ এসব এখন সময়ের দাবি। ব্যবসায়ী মহলও উদ্বিগ্ন। অতিরিক্ত ব্যাংক ঋণ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে তারা মনে করছেন। গবেষকরা বলছেন, ঋণ নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি যেন ফাঁদে না পরিণত হয়। এদিকে সামষ্টিক অর্থনীতির উপরে চাপ বাড়ছে। আমদানি ব্যয় বাড়ছে, রপ্তানি আয় কমছে, রেমিটেন্স ঝুঁকিতে, ফলে চলতি হিসাবে ঘাটতি বাড়ছে। আর্থিক খাতেও সংকট, কয়েকটি ব্যাংক টিকিয়ে রাখতে তারল্য সহায়তা দিতে হচ্ছে। এখন মূল্যস্ফীতি 8% উপরে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে বাজারে চাহিদা কমছে, উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে, একটি দুষ্টচক্র তৈরি হচ্ছে। প্রবাসী আয় কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি দুর্বল। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন ঝুঁকি তৈরি করেছে। জ্বালানির দাম বেড়েছে, টাকার অবমূল্যায়নের আশঙ্কা বাড়ছে, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সব মিলিয়ে অর্থনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো সমস্যার সঙ্গে নতুন সংকট যুক্ত হয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন সুসংগঠিত নীতি, কাঠামোগত সংস্কার এবং সবচেয়ে বড় কথা, আস্থা পুনরুদ্ধার। মূল্যস্ফীতির গল্পটা শুরু হয়েছিল কোভিডের সময় থেকে, তারপর নানা ঘাত প্রতিঘাতে তা এখনো উচ্চ পর্যায়ে। বর্তমানে মূল্যস্ফীতি 8.71% আর মজুরি বৃদ্ধির হার 8.09%। অর্থাৎ মানুষের আয় যতটা বাড়ছে, ব্যয় তার চেয়ে দ্রুত বাড়ছে। ফলে বাস্তব আয় কমে যাচ্ছে, মানুষ খরচ কমাচ্ছে, সঞ্চয় বাড়াতে চাইছে। এতে বাজারের চাহিদা কমছে, উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে। একটি চক্র তৈরি হয়েছে যার মধ্যে অর্থনীতি নিজেই ঘুরপাক খাচ্ছে। এখানেই আসে সরকারের বড় দ্বন্দ্ব, মূল্যস্ফীতি কমাবে না কর্মসংস্থান বাড়াবে। কারণ এই দুইয়ের মধ্যে সম্পর্কটা অনেকটা বাচ্চাদের দুই পেশে দোলনার মতো। একদিকে চাপ দিলে অন্যদিক উঠে যায়। মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়াতে হয়, তাতে বিনিয়োগ কমে, কর্মসংস্থান কমে। আবার কর্মসংস্থান বাড়াতে অর্থের যোগান বাড়ালে মূল্যস্ফীতি বাড়ে। ফলে সরকার যেন একসঙ্গে দুই দিক সামলানোর চেষ্টা করছে, যা সহজ কাজ নয়। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রবৃদ্ধির পেছনে ছোটা ঠিক হবে না। আগে দরকার স্থিতিশীলতা। কারণ ভিত্তি দুর্বল থাকলে প্রাসাদ যত উঁচুই হোক টিকে থাকে না। টানা 3 বছর জিডিপি প্রবৃদ্ধি কমেছে। 2024-25 অর্থ বছরে তা নেমে এসেছে 3.49%। এই বাস্তবতায় শুধু বড় লক্ষ্য ঘোষণা করলেই হবে না, প্রথমে মাটি শক্ত করতে হবে। এদিকে দারিদ্র আবার মাথা তুলেছে। বিশ্বব্যাংকের হিসাবে দারিদ্র্যের হার এখন 21.2%। অর্থাৎ প্রায় 3,60,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে। মানুষের আয় কমেছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে নতুন করে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। প্রবৃদ্ধি থাকলেও তার সুফল সবার কাছে পৌঁছাচ্ছে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। আয় বৈষম্য এখন এক বড় মাথা ব্যথা। দেশের মোট আয়ের বড় অংশ এখন অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত। অনুপাত প্রায় 0.50 ছুঁই, যা উচ্চ বৈষম্যের ইঙ্গিত দেয়। মধ্যবিত্তের অংশ কমে যাচ্ছে, ফলে ভোক্তা চাহিদাও কমছে। অর্থনীতির গতি স্লথ হয়ে পড়ছে। কর্মসংস্থানের চিত্র আরও উদ্বেগজনক। বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত চাকরি তৈরি হচ্ছে না। যারা কাজ পাচ্ছেন তাদের অনেকেই কম উৎপাদনশীল খাতে যুক্ত হচ্ছেন। শিল্প খাত বাড়লেও সেখানে কর্মসংস্থান বাড়ছে না। এক ধরনের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন আস্থাহীনতা। জ্বালানি সংকট, নীতিগত অনিশ্চয়তা, সব মিলিয়ে উদ্যোক্তারা দ্বিধায় আছেন। ফলে নতুন বিনিয়োগ আসছে না, পুরনো বিনিয়োগও থমকে যাচ্ছে। জ্বালানি খাত এখন সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হয়ে উঠেছে। গ্যাস সংকটে কারখানা চালু করা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকারকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। দাম বাড়ালে মূল্যস্ফীতি বাড়বে না, বাড়ালে ভর্তুকির চাপ বাড়বে। উভয় সংকট। এই পরিস্থিতিতে সুদ হার কমানো নিয়েও বিতর্ক আছে। উদ্যোক্তারা কমাতে চান, কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এখনই সুদ হার কমালে মূল্যস্ফীতি বাড়তে পারে। ফলে সরকারকে খুব সতর্কভাবে পা ফেলতে হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতির চাপ। সামাজিক সুরক্ষা, ভর্তুকি, ব্যাংক উদ্ধার সব মিলিয়ে ব্যয়ের পরিমাণ বাড়ছে। কিন্তু রাজস্ব আয় কম। ফলে প্রশ্ন উঠছে, এই টাকা আসবে কোথা থেকে? ব্যাংক খাতের অবস্থাও নাজুক। খেলাপি ঋণের পরিমাণ বিপদ সীমা ছাড়িয়েছে। রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি সব মিলিয়ে এটি এখন অর্থনীতির সবচেয়ে দুর্বল জায়গা। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এখন আপনাদের কি বাক স্বাধীনতার প্রয়োজন নাই? বাক স্বাধীনতার কথা বলে এখন আপনারা গলা কাঁপান না? এখন বাক স্বাধীনতা আপনাদের লাগে না? শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার আমলে নিরপেক্ষ সাংবাদিক যারা ছিল তারা কথা বলতে পারতো না, তাদেরকে গ্রেফতার করা হতো, তাদের উপর জুলুম করা হতো। কত কথা শুনেছি, আইরে কথা। আপনাদের কথার চোটে আমাদের পেটের ভাত মাঝে মধ্যে দ্রুতই হজম হয়ে যেত। এখন বাক স্বাধীনতা ভালো লাগে না? এখন বাক স্বাধীনতার জন্য প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে স্লোগান দেন না? কেন দেন না ভাই? এখন বাক স্বাধীনতা কি আপনাদের মনে জায়গা নিতে পারে না?
সব দোষ শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করেছিল? ও মাই গড! ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ তো একটা মিথ্যাবাদীর জাহাজ। গতকাল বগুড়াতে গিয়েছিল সিটি কর্পোরেশন উদ্বোধন করতে, সেখানে গিয়ে বলেছে বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেল লাইন সেটা সে করতে চায়, করতে ইচ্ছুক। এটা বগুড়াবাসীর স্বপ্ন। অথচ 2018 সালে রেল উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্প শুরু করেছে এবং কাজ আমার মনে হয় শেষ হয়ে গেছে, সঠিক জানি না। সংবাদটাই দেখেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। Wake up to reality. 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এ তো আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী। এ মিথ্যা কথা বলবে, ও আসলে জানেই না বাংলাদেশের কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। মিথ্যা কথা বলবে, এটা চরিত্র, এটা নিয়ে আসলে আর কিছু বলতে চায় না। মিথ্যা বলতে থাক, দেখা যাক এই মিথ্যা কতদিন চলমান থাকে। চ্যানেল আইতে তৃতীয় মাত্রা নামে যে একটা অনুষ্ঠান হয়, টক শো, এই অনুষ্ঠানের একজন সঞ্চালক আছে না, জিল্লু কাকা। জিল্লু কাকা এত বছর বলে এসছে সে নিরপেক্ষ সাংবাদিকতা করে, তার নাকি কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। অথচ জিল্লু কাকা আজকে তার আপন বউকে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিতে বাধ্য করেছে বিএনপিকে, হয়তোবা কোনো না কোনো ওয়েতে, কারণ সে তো জুলাই সন্ত্রাসী, ডলার খাইছিল, কোনো তথ্য প্রমাণ হয়তো বা আছে, সেটা দিয়ে চাপ প্রয়োগ করে বিএনপি থেকে মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এখন নিরপেক্ষতা কোথায় গেল? গণমাধ্যম কর্মী যারা আওয়ামীপন্থী ছিল তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হয়েছে। সাংবাদিক ফারজানা শাকিল দম্পতি, তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। শাহরিয়ার কবির, তাকেও ছেড়ে দেওয়া হয়নি। শুধুমাত্র সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে কথা বললেই যত সমস্যা সৃষ্টি হয়। এখন বিএনপির পক্ষে যেই সব গণমাধ্যম কর্মী কথা বলতেছে, ভবিষ্যতে যখন এদের উপর সেম কাজ করা হবে, তখন এই বুদ্ধিজীবী শ্রেণী, এই নিরপেক্ষ শ্রেণী যারা নিরপেক্ষতার মুখোশ করে থাকে, এদের আবার চেতনার দণ্ড একদম খারাই যাবে। সৃষ্টিকর্তা মানুষকে লজ্জা শরম দিয়ে পাঠায়, কিন্তু বাংলাদেশের এই তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল, বুদ্ধিজীবী, এই বদমাশগুলার কোনো চরিত্রই নাই। এদেরকে সৃষ্টিকর্তা কি দিয়ে বানিয়েছে, কিভাবে পৃথিবীতে পাঠিয়েছে, আমার মাথায় আসে না। যেটা বলতেছিলাম, বাক স্বাধীনতা। দুদিন পূর্বে একজন পথচারী, সাধারণ শ্রমজীবী মানুষ পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছিলেন, সেখানে আক্ষেপ দেখিয়ে জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলেছিল। একসময় কারেন্ট দিচ্ছে, খাম্বা ফায়ার আছে, দেশ পুরো রাখবো। যদি পাইতাম এই ওয়াক্তেন তারেক রহমানকে খাওয়াইতাম। আবার লাস্টে কি কইলো, আমার অতীতে ভুল ক্ষমা করে দেন। ওর 111 এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। মানসিক ভারসাম্যহীন ভাবে এই কথাগুলো বলছি, যেটা আমার মোটেই বলা উচিত হয় না। এজন্য আমি দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে। এই কথাগুলো বলার পর বিএনপির নেতাকর্মীরা তার ঘর বাড়িতে ঘেরাও দিয়েছিল, তাকে হত্যার হুমকি দিয়েছে। পরবর্তীতে সেই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের তারেক ভাইয়ার আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। বাংলাদেশের মানুষ যেই বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, যেই বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যেই বাক স্বাধীনতার কথা বলে আপনাদেরকে প্রতারিত করে জুলাই সেই সন্ত্রাসে আপনাদেরকে সম্পৃক্ত করেছিল, আপনাদেরকে মাঠে নামিয়ে এনেছিল, সেই বাক স্বাধীনতা আপনাদেরকে জায়গা মতো দিয়ে দিয়েছে বিএনপি সরকার। আপনারা কি জানেন, বিএনপি ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল বলে। আহারে বাক স্বাধীনতা, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের মাইনকার চিপার মধ্যে ফাইসা গেছে, এখান থেকে বের হওয়ার আর কোনো চান্স নাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।